হরমুজ প্রণালীতে আবারও যুক্তরাষ্ট্র ইরান গোলাগুলি, 2 মাসের বর্ধিত যুদ্ধবিরতির তোড়জোড়, নয়া কি চক্রান্ত করছে আমেরিকা? ইরানের পরমাণু কর্মসূচিতে আতঙ্কিত কেন যুক্তরাষ্ট্র? ইসরায়েল কত দ্রুত পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা রাখে তেহরান? ফিলিস্তিন লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলা, ক্ষুধা ও স্বজন হারানোর বেদনা নিয়ে কিভাবে কাটছে গাজাবাসীর ঈদ? শত্রুকে ঘোলা পানি খাওয়াতেই ইরানের কৌশলগত মোক্ষম অস্ত্র হরমুজ প্রণালীর অস্থির হয়ে উঠেছে আবার। যুক্তরাষ্ট্রের তেলের ট্যাঙ্কারে ইরানের নৌবাহিনী গোলা বর্ষণ আর মার্কিন বাহিনীর পাল্টা আঘাতের খবরে নতুন করে সহিংসতা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। এটি শত্রু বিমান ভূপাতিত করারও দাবি করেছে তেহরান। এমন টালমাটাল পরিস্থিতিতে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর আলোচনায় ইতিবাচক আভাস দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যে এমন সহিংসতা কি ইঙ্গিত দিচ্ছে? আবার কি তেহরানের সঙ্গে যুদ্ধের অজুহাত তৈরি করছে ওয়াশিংটন? মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালীতে আবারও মুখোমুখি অবস্থানে ইরান ও যুক্তরাষ্ট্র। অনুমতি ছাড়া চলাচলের অভিযোগে মার্কিন জাহাজের দিকে সতর্কতামূলক গুলি ছুড়েছে ইরানি বাহিনী। এছাড়া উপকূলীয় বুশেহর প্রদেশে একটি শত্রু বিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। জবাবে মার্কিন বাহিনীও পাল্টা আঘাত এনেছে বলে জানা গেছে। 28 মে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আনাদুলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালী অতিক্রম করার সময় একটি মার্কিন তেল ট্যাঙ্কারকে লক্ষ্য করে গুলি চালায় ইরানের রেভলিউশনারি গার্ডের নৌবাহিনী। ইরানি কর্তৃপক্ষের দাবি, মার্কিন ট্যাঙ্কারটি তাদের রাডার সিস্টেম এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ রেখে ওই জলপথ অতিক্রম করার চেষ্টা করছিল, যা নিয়ম বহির্ভূত। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর আরেকটি পৃথক রিপোর্টে জানানো হয়, একই সময়ে মোট 4টি জাহাজ ইরানি নিরাপত্তা বাহিনীর সাথে কোনো সমন্বয় না করে হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে ঢোকার চেষ্টা করছিল। তাদের প্রথমে মৌখিক সতর্কবার্তা দেওয়া হয় এবং পরবর্তীতে তা অমান্য করায় সতর্কতামূলক গুলি চালানো হয়। তবে জাহাজগুলোর পরিচয়, কোন দেশের পতাকাবাহী ছিল কিংবা পরে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইরানি বাহিনীর এই পদক্ষেপের পর মার্কিন সেনারাও পাল্টা জবাব দেয়। তাসনিম নিউজের দেওয়া তথ্য অনুযায়ী মার্কিন বাহিনী ইরানের অন্যতম প্রধান বন্দরনগরী বন্দর আব্বাসের একটি পরিত্যক্ত এলাকা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। ঘটনার সময় বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। এই শব্দ মূলত উভয় পক্ষের মধ্যকার গোলাগুলির ঘটনার সঙ্গেই সম্পর্কিত ছিল। এদিকে যুদ্ধবিরতির সময়সীমা আরও 2 মাস বাড়ানোর বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে চুক্তিটি এখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। ম্যারিল্যান্ডে সাংবাদিকদের সাথে কথা বলার সময়ও একই ইঙ্গিত দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আমরা ইতোমধ্যে যা অর্জন করতে পেরেছি তার প্রেক্ষিতে বলা যায়, আমরা হয়তো একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে সক্ষম হব। আমরা হরমুজ প্রণালী আবার খুলে দিব। ইতোমধ্যে তাদের প্রথাগত সামরিক বাহিনীকে আমরা গুড়িয়ে দিয়েছি। আমরা এখন এমন এক অবস্থানে আছি যেখানে তাদের পারমাণবিক কর্মসূচিকে শুধু এই প্রেসিডেন্টের মেয়াদে নয়, বরং দীর্ঘ মেয়াদের জন্য বড় ধরনের বিপর্যয়ের মুখে ফেলে দিতে পারি। আমেরিকার জনগণের জন্য এটি অত্যন্ত চমৎকার একটি বিষয়। সুতরাং আমরা এখনো চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাইনি, তবে খুব কাছাকাছি আছি। এর আগে গত বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম 2 দেশের মধ্যে সম্ভাব্য 14 দফার একটি সমঝোতা স্মারকের আনুষ্ঠানিক খসড়ার কিছু অংশ প্রকাশ করে, যেখানে বলা হয়, ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর উপর আরোপিত নৌ অবরোধ তুলে নেবে, ইরানের আশপাশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার করবে এবং হরমুজ প্রণালীতে বেসামরিক জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করবে। পাশাপাশি ওই প্রণালীতে জাহাজ চলাচলের ব্যবস্থাপনা ও রুট নিয়ন্ত্রণ করবে ইরান ও ওমান। তবে হোয়াইট হাউস ওই সমঝোতা স্মারকের খসড়াকে সম্পূর্ণ মন গড়া বলে উড়িয়ে দিয়েছে। গত কয়েকদিনের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরকে দোষারোপ করছে। 1 মাসেরও বেশি সময় ধরে দফায় দফায় আলোচনা চললেও যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার চুক্তি এখনো অধরাই রয়ে গেছে।
লেবাননবাসীর ঈদের আনন্দটুকু কেড়ে নিয়েছে ইসরায়েলি বাহিনী। পবিত্র ঈদের দিনে লেবাননের 150-রও বেশি স্থানে বিমান হামলা চালিয়েছে তারা। হামলায় নারী, শিশুসহ নিহত হয়েছে বেশ কয়েকজন। ফিলিস্তিনের গাজায়ও চালানো বর্বর হামলায় হামাসের নতুন সামরিক প্রধান সহ 2 শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছে। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, কিন্তু গত কয়েক বছর ধরে লেবানন ও ফিলিস্তিনে ঈদ যেন শুধুই রক্ত আর স্বজনহারা বেদনার গল্প। পবিত্র এই দিনটিতেও থামেনি ইসরায়েলের বর্বর আগ্রাসন। বেপরোয়া হামলা আর হত্যাযজ্ঞের জন্য মুসলিমদের অন্যতম উৎসবের এই সময়টাকেই যেন বুঝে শুনে বেছে নিয়েছে দখলদার বাহিনী। এবারের ঈদ শুরুর 24 ঘন্টায় লেবাননের 150-টির বেশি অবস্থানে একযোগে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যা গত কয়েক মাসের মধ্যে বড় সামরিক অভিযান। এই হামলায় শুধু ঈদের দিনই হত্যা করা হয়েছে অন্তত 31 লেবানিজকে। নির্বিচার এই হামলায় আহতের সংখ্যা 40-এরও বেশি, এর মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ইসরায়েলের দাবি, ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সম্ভাব্য অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গত 17 এপ্রিল লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি শুরু হয়ে বেশ কয়েক দফায় এর মেয়াদ বাড়লেও এর কার্যকারিতা আপাতদৃষ্টিতে কাগজে কলমেই সীমাবদ্ধ। শর্ত মানা তো দূরের কথা, নিয়মিত লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় জারি আছে ইসরায়েলি বাহিনীর হামলা আর হত্যাযজ্ঞ। পাশাপাশি দখল করা হচ্ছে লেবাননের বিস্তীর্ণ ভূখণ্ড। এরই মধ্যে দেশটির অন্যতম বৃহৎ প্রাচীন শহর টায়ার সহ জহরানি নদীর তীরবর্তী দক্ষিণাঞ্চলকে কমব্যাট জোন বা যুদ্ধক্ষেত্র ঘোষণা করেছে তেল আবিব। দুই দেশের সীমান্ত থেকে লেবাননের প্রায় 40 কিলোমিটার ভেতরে বসবাস করা বাসিন্দাদের অবিলম্বে বাসাবাড়ি ছেড়ে উত্তর দিকে সরে যাওয়ার নোটিশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। বাস্তুচ্যুতির এই নির্দেশের পরপরই টায়ার, দেইর আমাস ও বুর্জ আল শামালিয়া সহ দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে 150-রও বেশি স্থানে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে লেবাননের সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে লেবাননের ভেতরে আরও সেনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলিদের সুরক্ষার কথা বলে গাজার মতো লেবাননেও বিস্তীর্ণ ভূখণ্ড দখলের নীল নকশা বাস্তবায়ন পরিণতির দিকে এগিয়ে নিচ্ছে এই নেতানিয়াহুর সরকার। ফিলিস্তিনে গণহত্যার জন্য কুখ্যাত এই প্রধানমন্ত্রীর দাবি, ইসরায়েলের উত্তরাঞ্চলের সুরক্ষার জন্য লেবাননের ভেতরে নিরাপত্তা বলয় গড়ে তুলতে এই পদক্ষেপ ছাড়া গতি নেই। এখানেই শেষ নয়, স্বাধীন সার্বভৌম লেবাননের সীমান্ত এলাকার বেশ কিছু অঞ্চল জুড়ে বাফার জোন তৈরির কাজও করছে ইসরায়েলি সেনারা। এমন তীব্র আগ্রাসী অভিযানের পরও সীমান্তে তীব্র প্রতিরোধ গড়ে তুলে লড়াই জারি রাখার দাবি করেছে হিজবুল্লাহ। রুখে দেয়া হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলের জাউতার আল শারকিয়ায় ইসরায়েলি সেনাবহরের অগ্রযাত্রা। ড্রোন ও রকেট হামলা হয়েছে ইসরায়েলি সেনা ও ট্যাঙ্ক লক্ষ্য করে। এতে হতাহতের বিষয়ে কিছু জানা না গেলেও উত্তরাঞ্চলে ড্রোন হামলায় এক ইসরায়েলি নারী সেনা নিহতের খবর পাওয়া গেছে। মার্চে সংঘাত শুরুর পর থেকে লেবাননে এ পর্যন্ত 3000-এর বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। সন্ত্রাস দমনের অজুহাতে লেবাননের আগেই গাজায় নজিরবিহীন বর্বরতা চালানো ইসরায়েলি বাহিনীর হামলার তীব্রতা কিছুটা কমালেও তা একেবারেই থামেনি। ঈদের দিনও ফিলিস্তিন ভূখণ্ডের গাজা সিটির বেশ কিছু স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। ঈদের নামাজ শেষে উৎসব পালন আর স্বস্তির বদলে স্বজন হারানোর বিষাদের দিন কাটছে ফিলিস্তিনিদের। হামাসের নতুন সামরিক প্রধানকে হত্যার 24 ঘন্টা না যেতেই হত্যার শিকার হয়েছেন স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠীর আরও 2 যোদ্ধা। নিহতের তালিকায় বেশ কয়েকজন সাধারণ ফিলিস্তিনিও আছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনে ভয়াবহতা এতটাই করুণ যে অনেক স্থানেই ঈদের নামাজ পড়ার মতো জায়গা ছিল না। ধসে পড়া ভবনের মাঝেই ফিলিস্তিনিরা পালন করেছেন পবিত্র ঈদের নামাজ। ঈদের আনন্দ থেকেও বেশি ছিল স্বজন হারানোর আর্তনাদ ও সামনের দিনগুলোর চিন্তা। ইনশাল্লাহ সামনের ঈদের দিনগুলো গাজার জন্য আরো ভালো হবে। আমি জানি মানুষ জীবনের কিছু চিহ্ন এবং কিছু বাড়িঘর এখনো অক্ষত দেখতে পাচ্ছে, কিন্তু বর্তমান বাস্তবতা মর্মান্তিক। আমি যখন কথা বলছি তখনও গাজা জুড়ে বোমা হামলা চলছে।
গতকালও হামলা হয়েছে এবং আক্রমণ এখনো চলছে। وإن كانت مجهودة تكون স্বার্থের প্রশ্নে অতিশয় সভ্য আরব বিশ্ব আর পুরো পৃথিবীকে বুড়ো আঙুল দেখিয়ে লেবানন থেকে ফিলিস্তিন জুড়ে চলমান ইসরায়েলের আগ্রাসন ও জাতিগত নিধন থামার কোনো লক্ষণ নেই। এই বর্বরতায় প্রায় ৩ বছরে শুধু গাজায় হত্যা করা হয়েছে ৭২,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে, যার বেশিরভাগই নারী ও শিশু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যমের টানাপোড়েন এবার গড়িয়েছে আদালত পর্যন্ত। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে নিয়ে বিতর্কিত প্রতিবেদনের জেরে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে $10 বিলিয়ন মার্কিন ডলারের মানহানি মামলা ঠুকেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মামলাটি খারিজ হলেও সংশোধিত আবেদন নিয়ে আবার আইনি লড়াই নেমেছেন তিনি। কেন এই মামলা, কি ছিল সেই প্রতিবেদনে? ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন গণমাধ্যমের মধ্যকার বৈরী সম্পর্ক নতুন কোনো বিষয় নয়, তবে এবার তা এক নজিরবিহীন ও চরম বিতর্কিত রূপ ধারণ করেছে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের 50তম জন্মদিনের একটি কথিত অশ্লীল শুভেচ্ছা বার্তাকে কেন্দ্র করে প্রভাবশালী সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে $10 বিলিয়ন বা 1,000 কোটি ডলারের বিশাল মানহানি মামলা ঠুকে দিয়েছেন ট্রাম্প। এর আগে আইনি ত্রুটি এবং পর্যাপ্ত প্রমাণের অভাবে এক ফেডারেল বিচারক মামলাটি খারিজ করে দিলেও ট্রাম্প দমে যাওয়ার পাত্র নন। নতুন করে কোমর বেঁধে সংশোধন এনে তিনি আবারও এই আইনি লড়াই নেমেছেন, যা মার্কিন রাজনীতি ও গণমাধ্যম পাড়ায় রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। রয়টার্সে প্রকাশিত একটি প্রতিবেদন মতে ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা মায়ামির একটি ফেডারেল আদালতে ওয়াল স্ট্রিট জার্নালের মূল প্রতিষ্ঠান ডাও জোন্স, নিউজ কর্পোরেশন, মিডিয়া মোগল রুপার্ট মার্ডক এবং সংশ্লিষ্ট 2 প্রতিবেদকের বিরুদ্ধে এই সংশোধিত মানহানি মামলা দায়ের করেছে। মামলার মূল কারণ হল 2015 সালের জুলাই মাসে প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের একটি বিস্ফোরক প্রতিবেদন। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে 2003 সালে জেফ্রি এপস্টিনের 50তম জন্মদিনের অ্যালবামে ট্রাম্পের স্বাক্ষর করা একটি চিঠি ছিল, যার ভেতরে একজন নগ্ন নারীর শরীরের রেখাচিত্র এবং ট্রাম্প এপস্টিনের মধ্যকার কিছু গোপন কথোপকথনের ইঙ্গিত ছিল। ট্রাম্পের দাবি এই চিঠিটি সম্পূর্ণ ভুয়া এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এটি সুপরিকল্পিত সাজানো নাটক। দ্য হিলের একটি খবরে জানানো হয়েছে মার্কিন কংগ্রেসের আইন প্রণেতারা এপস্টিনের দ্বীপ থেকে এই কথিত জন্মদিনের কার্ডটি উদ্ধার করে তা প্রকাশ করেছিলেন, কিন্তু ট্রাম্প এবং তার আইনজীবীদের দাবি সরকারিভাবে প্রকাশ পেলেও ওই কার্ড বা চিঠিটি আদতে জাল। অবশ্য এই আইনি লড়াই ট্রাম্পের জন্য খুব একটা সহজ হচ্ছে না। সিএনএনের প্রকাশিত একটি প্রতিবেদন মতে গত এপ্রিল মাসে ওবামা আমলে নিযুক্ত বিচারক ড্যারিন পি গেলস ট্রাম্পের প্রথম মামলাটি খারিজ করে দিয়েছিলেন। বিচারক স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে ট্রাম্পের আইনজীবীরা ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে প্রকৃত বিদ্বেষ বা অ্যাকচুয়াল ম্যালিস প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন, অর্থাৎ পত্রিকাটি জেনে শুনে বা তীব্র অবহেলার সাথে মিথ্যা তথ্য ছেপেছে এমন কোনো অকাট্য প্রমাণ ট্রাম্প দেখাতে পারেননি। তবে বিচারক ট্রাম্পকে মামলাটি সংশোধন করে পুনরায় ফাইল করার সুযোগ দিয়েছিলেন, আর সেই সুযোগকেই পূর্ণ ব্যবহার করলেন তিনি। পুরো ঘটনাটিকে কেন্দ্র করে ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গন এখন চরম উত্তপ্ত। নিউ ইয়র্ক টাইমসের একটি বিশ্লেষণ বলছে ডোনাল্ড ট্রাম্পের এই $10 বিলিয়ন মামলাটি আসলে স্বাধীন গণমাধ্যমের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চক্রান্ত। সমালোচকদের মতে ট্রাম্প নিজেকে বাঁচানোর জন্য এবং গণমাধ্যমের মুখ বন্ধ করতে এই বিশাল অঙ্কের মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তবে ওয়াল স্ট্রিট জার্নালের মালিকপক্ষ ডাও জোন্স সাফ জানিয়ে দিয়েছে তারা তাদের রিপোর্টিংয়ে সত্য ও বস্তুনিষ্ঠতার ওপর শতভাগ আস্থাশীল এবং আদালতে তারা এর শেষ দেখে ছাড়বে। গাজা উপত্যকার 70% এলাকা নিজেদের দখলে নিতে দেশটির সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি জানান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপর সামরিক নিয়ন্ত্রণ দিন দিন আরও পাকাপোক্ত হচ্ছে। বলেন ইসরায়েলি বাহিনী ইতিমধ্যে গাজা উপত্যকার 60% এলাকা দখলে নিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীকে নির্দেশনা দিয়ে বলেছেন ধাপে ধাপে গাজায় ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ বাড়িয়ে 70% পর্যন্ত করতে হবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দাবির সঙ্গে মিল নেই সেনাবাহিনীর দেয়া তথ্যের। গত এপ্রিল মাসে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর দেয়া মানচিত্র অনুযায়ী তারা গাজার প্রায় 64% এলাকা দখলে নিয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের নতুন এই পদক্ষেপে তীব্র ক্ষোভ এবং নিন্দা জানিয়েছে হামাস। 2025 সালের যুদ্ধবিরতি চুক্তিতে দখলদার বাহিনীর সামরিক কর্মকাণ্ড গাজার 53% এলাকায় বিস্তীর্ণ হলুদ সীমারেখায় সীমাবদ্ধ থাকার কথা ছিল।